রোহিঙ্গা বিষয়ে জাতিসংঘ কর্মকর্তা ও বিশ্লেষকদের ভিন্ন মত, আশ্রয় দিতে বাংলাদেশ বাধ্য নয়, সংসদে পররাষ্ট্রমন্ত্রী। আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের আজও বিক্ষোভ, জুলাইতে বেতন ভাতা সমন্বয়ের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার। সচিবালয়ে ককটেল বিস্ফোরণ মামলায় মির্জা ফখরুল সহ 18 দলের নেতাদের জামিন, রাতে মুক্তির সম্ভাবনা। মালয়েশিয়ায় শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুযোগে আসিয়ান অঞ্চলে বিপুল রপ্তানি বাজার তৈরি সম্ভব বাংলাদেশে। আসসালামু আলাইকুম, আমি জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। একেএসটিএমটি বার শিরোনাম শুনছিলেন। এছাড়াও সীমান্ত সমস্যা, তিস্তার পানি বন্টন নিয়ে রয়েছে এক ভারতীয় রাজনীতিকের সাক্ষাৎকার ভিত্তিক রিপোর্ট। এবার পুরো খবর। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান দাঙ্গায় দলে দলে রোহিঙ্গারা ছুটে আসছেন বাংলাদেশের দিকে, যাদের বেশিরভাগকে ফেরত পাঠাচ্ছে বিজিবি। এনটিভির সাথে সাক্ষাৎকালে জাতিসংঘের উদ্বাস্তু সংস্থা ইউএনএইচসিআর বাংলাদেশের প্রতিনিধি ক্রেগ স্যান্ডার্স বললেন, বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় না দিলে চরম মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। যদিও এর সঙ্গে দ্বিমত পোষণ করেন বাংলাদেশের কূটনৈতিক বিশ্লেষকরা। বিস্তারিত আশিকুর রহমান চৌধুরীর রিপোর্টে, সাথে ছিলেন কক্সবাজার প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু। নৌকায় আর কেউই ছিল না, কেবল এই শিশুটিকে নিয়ে একটি নৌকা ভেসে ভেসে নাফ নদী হয়ে বাংলাদেশ সীমান্তে আসে। ধারণা করা হচ্ছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান দাঙ্গায় কোনো বাবা মা অন্তত তাদের সন্তানকে বাঁচাতে এভাবে ভাসিয়ে দিয়েছে। রাখাইন প্রদেশের সংখ্যাগরিষ্ঠরা রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন লাগিয়ে দিলে বাবা মা ছাড়াই প্রাণ বাঁচাতে বাংলাদেশে চলে এসেছে রোহিঙ্গা সম্প্রদায়ের বেশ কয়েকটি শিশু। এভাবে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলা জাতিগত দাঙ্গায় নির্মম শিকার হয়ে গত কয়েকদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে দলে দলে মুসলমান রোহিঙ্গারা ছুটে আসছে বাংলাদেশে। তার মধ্যে বুধবার থেকে প্রবল বৃষ্টি শুরু হলে সীমান্ত এলাকায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। অন্যদিকে বিজিবি সদস্যরাও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মানবিক দিকটি বিবেচনায় রেখে কিভাবে রোহিঙ্গাদের নিজ দেশে পাঠানো যায়। তবে জাতিসংঘের উদ্বাস্তু সংস্থা বলছে, রোহিঙ্গাদের বাংলাদেশ যদি এভাবে ফিরিয়ে দেয় তাহলে চরম মানবিক সংকট দেখা দিতে পারে। Most of them are women and children. Some of them are injured. All of them are distressed, distraught by the circumstances on the other side. We're simply asking Bangladesh, and we believe most Bangladeshis want to do the right thing and would do the right thing. We're asking simply the government of Bangladesh to do the right thing and give a hand to your neighbors. অন্যদিকে বাংলাদেশের কূটনৈতিক বিশ্লেষকদের অনেকেই সরকারের অবস্থানকে সমর্থন করে বলছেন, সীমান্ত উন্মুক্ত করে দেওয়া হলে লাখ লাখ রোহিঙ্গা এদেশে চলে আসবে। তখন আরও বেশি মানবিক বিপর্যয় দেখা দিতে পারে, কেননা বিভিন্ন সময়ে সহিংসতার শিকার হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 3 লাখ, যাদেরকে মিয়ানমার সরকার ফিরিয়ে নেয়ার ব্যাপারে আগ্রহী নয়। ফলস্বরূপ রোহিঙ্গারা এদেশে একদিকে যেমন মানবেতর জীবনযাপন করছে, অন্যদিকে সরকারের পক্ষে বিশাল এই জনগোষ্ঠীর দায়িত্ব নেওয়াও অসম্ভব হয়ে উঠেছে। এটা যদি আমরা দরজা খুলে দিই, এমন স্রোত আসবে মানুষের যে আমরা সামলাতে পারবো। সসম্মানে তাদের ফিরিয়ে দেওয়াটা, সেটাই হচ্ছে মানব। আমরা তো একটা সরকার, মিয়ানমার আমরা প্রতিবেশী সরকার, এবং মিয়ানমারের যে সমস্যাটা হয়েছে আমরা সেটা বুঝি, এবং আমরা মনে করি মিয়ানমার সরকার সেই সমস্যার সমাধান করতে পারবে এবং এটা তাদের আওতার মধ্যে রয়েছে। বাংলাদেশ আশ্রয় না দিলে এই সমস্যার সমাধান হবে না, এটা মানতে রাজি নন অনেক কূটনৈতিক বিশ্লেষকই। কারণ হিসেবে তারা বলছেন, দাঙ্গার শিকার গৃহহীনরা মিয়ানমারের অনেক আশ্রয় কেন্দ্রেই আশ্রয় নিতে শুরু করেছে। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, রোহিঙ্গা সমস্যা একান্তই মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা। বাংলাদেশ এ ব্যাপারে কিছু বলতে চায় না, তবে জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে এই মুহূর্তে রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশ বাধ্য নয়। আজ সংসদ অধিবেশনে 300 বিধিতে রোহিঙ্গা সমস্যা নিয়ে এক বিবৃতিতে
তিনি এসব কথা বলেন। রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারকেই করতে হবে। আন্তর্জাতিক মহল রোহিঙ্গাদের সহযোগিতা করতে চাইলে সে দেশে গিয়ে তা করার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। কোনো আন্তর্জাতিক আইন, কোনো কনভেনশন, কোনো কাস্টমারি ল, কোনো কিছুর মধ্যেই কিন্তু আমাদের কোনো দায়বদ্ধতা বা বাধ্যবাধকতা নেই। কোনো আন্তর্জাতিক সংস্থা, কোনো আন্তর্জাতিক এনজিও, কোনো বন্ধু রাষ্ট্র তারা আমাদেরকে অনুরোধ করছেন আমরা যেন আমাদের সীমান্ত খুলে দিয়ে তাদেরকে আমাদের দেশে অবাধে প্রবেশ করতে দিই। আমার তাদের কাছে অনুরোধ, মাননীয় স্পিকার, এই সংসদের মাধ্যমে তারা যে সহায়তাটি বাংলাদেশের ভেতরে এই রোহিঙ্গাদেরকে, যাদেরকে তারা আমাদের দেশে আসতে দিতে বলছেন, তাদেরকে যে সহায়তাটি তারা বাংলাদেশের ভেতরে দিতে চাচ্ছেন সেটি তারা যেন মিয়ানমারের ভেতরে দেন। পরিস্থিতি অবনতি হওয়ার আগেই রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে মিয়ানমারের সাথে বাংলাদেশ সরকারের আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। অবিলম্বে সরকার উচ্চতম পর্যায়ে কূটনৈতিক লেভেলে এই বিষয়টি নিরসন করার জন্য সরকারের উচিত হবে উদ্যোগ গ্রহণ করা। পররাষ্ট্রমন্ত্রীর উচিত ছিল যেই দিনই অনুপ্রবেশ শুরু করেছে সেই দিনেই মায়ানমারে গিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা করে এই বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করা। সেখানে সরকার অবহেলার পরিচয় দিয়েছেন। হাজার হাজার মানুষ যখন অনুপ্রবেশ করা শুরু করবে তখন হয়তো সরকারের পক্ষেও এটা একটা বিব্রতকর অবস্থা হবে, হয়তো শেষ পর্যন্ত তারা এটাকে বন্ধ করতে পারবে না, একটা কঠিন কাজ হবে, সেখানে একটা কনফ্লিক্ট হবে। শুধু দুই দেশের মধ্যে নয়, আমাদের যারা গার্ড তাদেরকে তখন শক্তি প্রয়োগ করতে হবে। অন্য প্রসঙ্গ, ত্রিপক্ষীয় বৈঠক শেষে জুলাইয়ের মাঝামাঝিতে বেতন ভাতা সমন্বয়ের আশ্বাসে আশুলিয়ার পোশাক শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছে। সেখানকার পরিস্থিতি এখন শান্ত। তবে সাম্প্রতিক বিক্ষোভ ভাঙচুরের পেছনে শুধুই কি বেতন ভাতা নাকি অন্য কিছু জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আরিফুর রহমানের রিপোর্ট। মালিকপক্ষ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে বুধবার শ্রমমন্ত্রীর কাছ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় শিল্পাঞ্চল অবরোধে রাস্তায় নামে শ্রমিকরা। পুলিশ বাধা দিলে বাধে সংঘর্ষ। আর এই সময় শ্রমিকদের রোষানলের শিকার হয় মিডিয়া কর্মী এবং তাদের বহনকারী গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট এবং টিয়ার শেল নিক্ষেপ করে। এক কেজি চাউল কিনতে গেলে এখন 48 টাকা 30 টাকা এরকম দাম পড়ে। এরপর 1 কেজি মুরগি কিনতে গেলে 180 টাকা, 1 কেজি মুসুরের ডাউলের দাম 140 টাকা। কিভাবে খাবো আমরা, এটা বলেন আপনারা? আমরা তো আমাদের কাজ চাই, কাজ করব, পয়সা পাবো। আমাদের পয়সা না দিলে, দাবি না মানলে কি করে কাজ করব? ঘটনাস্থলে ছুটে আসেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বৈঠক করেন গার্মেন্টস মালিক এবং শ্রমিকদের সঙ্গে। সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয় জুলাইয়ের মাঝামাঝিতে বেতন ভাতা সমন্বয় করা হবে শ্রমিকদের। তাদের যে বেতন ভাতা নভেম্বর সেটি আগামী মাসের 7 তারিখের মধ্যে সমন্বয় করে সকল শ্রমিক কর্মচারীদেরকে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অবশ্য মৌখিক আশ্বাসে বেতন ভাতা বৃদ্ধি করা হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেক শ্রমিক নেতারা। আমরা শ্রমিকদের কি পেল? আজকে মুখের কথা অনেকেই বলা যায়, কিন্তু বাস্তবে যে কতটা কঠিন সেটা কিন্তু আজকে সেটা আশানুর হয় না। তবে শুধু বেতন ভাতার জন্য এই আন্দোলন নয় বলে মনে করছেন আশুলিয়া এলাকার আংশিক গার্মেন্টস শ্রমিক নেতারা। শুধু বেতন বৃদ্ধি না, এর সাথে ইন্ধনের কথা যেটা বলছেন সেই ইন্ধন যুক্ত আছে। আশুলিয়া এলাকায় বাড়ি ভাড়া বছরে 3 বার বাড়ানো হয়, যার কারণে গার্মেন্টস শ্রমিকদের পড়তে হয় চরম বিপাকে। বেতন বৃদ্ধির জন্য গার্মেন্টস মালিকদের উপর চাপ দেওয়ার এটি একটি কারণ। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সংসদ সদস্যকে বিষয়টি দেখার জন্য বলেন। আমরা সিদ্ধান্ত নিচ্ছি, আলোচনা করছি, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা চাই না এই সেক্টরের বাজার নষ্ট হয়ে যাক।
সিদ্ধান্ত হয়েছে শুক্রবার থেকে সব কারখানা খোলা রাখার। সহিংসতা কিংবা কোনো বিক্ষোভ থাকবে না বলে শ্রমিকরা আশ্বাস দেবার পর প্রতিমন্ত্রী আশুলিয়া ত্যাগ করেন। আরিফুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলীর দিকে বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এসএসএফ এর 26তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। অন্যদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ দ্রুততর করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি। নজরানা চৌধুরীর রিপোর্ট। 1986 সালে প্রতিষ্ঠার পর একে একে 26 বছর পার করে দিল রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ও অতিথিবৃন্দের নিরাপত্তা দেওয়ার দায়িত্বে নিয়োজিত এসএসএফ। তাদের 26 বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ে এরকম এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন। বক্তৃতায় তিনি এসএসএফ এর পেশাদারিত্বের প্রশংসা করেন। সবসময় এটা মনে রাখতে হবে যে পেশাগত যে দক্ষতা অর্জনের পাশাপাশি নিজেদের চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলী বিষয়গুলি মনে রাখতে হবে। কোনো সময় যেন এই নিরাপত্তা নামে এই যে যারা সাধারণ মানুষগুলি আমার কাছে আসবে, হয়তো দরিদ্র মানুষগুলি আমার কাছে আসবে বা আমার নেতাকর্মীরা আসবে, তাদের সাথে আচার আচরণ ব্যবহারে এমন কোনো কিছু না করা যাতে তারা মনে কষ্ট পায়। এর আগে সকালে তার কার্যালয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি বিষয়ক জাতীয় কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এই বিদ্যুৎ কেন্দ্র সম্বন্ধে সাধারণ জনগণকে জানাতে বঙ্গবন্ধু নব থিয়েটারে পারমাণবিক তথ্য কেন্দ্র খোলার নির্দেশ দেন তিনি। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। সচিবালয়ে ককটেল বিস্ফোরণ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 18 দলের 15 শীর্ষ নেতার আদালতে হাজিরার আদেশ প্রত্যাহার করেছে বিচারিক আদালত। সকালে রাষ্ট্রপক্ষ অভিযুক্তদের আদালতে হাজির করার পরোয়ানা চেয়ে আবেদন করা হলে মহানগর দায়রা জজ জহুরুল হক তা বাতিল করে দেন। এই আদেশের ফলে 26 জুলাই চার্জশিটের গ্রহণযোগ্যতা শুনানি হওয়া পর্যন্ত তারা জামিনে থাকবেন। দিদার চৌধুরীর রিপোর্ট। গত 31 মে মির্জা ফখরুল ইসলাম সহ 18 দলের 29 শীর্ষ নেতাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযোগে বলা হয়, এসব নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে সচিবালয়ে বিস্ফোরণের ওই ঘটনা ঘটানো হয়। এদিকে আসামি পক্ষ থেকে বারবার আদালতকে বলা হয় অভিযোগটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। এছাড়া অভিযুক্তদের প্রায় সবাই সম্মানিত ব্যক্তি ও সমাজে প্রতিষ্ঠিত। এ অবস্থায় আসামিদের জামিন দিলে তারা নিয়মিত আদালতে হাজিরা দিবেন বলে আসামি পক্ষের আইনজীবীরা প্রতিশ্রুতি দেন। 26 জুলাই পর্যন্ত তাদেরকে জামিন দিয়েছেন 3টি কারণে। প্রথম কারণটি হলো মূল যে আসামি, সে আসামিদেরকে প্রসিকিউশন রাষ্ট্র চিহ্নিত করতে পারে না। সুতরাং যেখানে মূল আসামিকে চিহ্নিত করা যায় নাই, সেখানে তার সঙ্গে সহযোগিতা করার জন্য তো কোনো আসামিকে শাস্তি দেওয়া যেতে পারে না। 2 নম্বর যেটা উনি বললেন যে এই মামলাতে এর আগে 4 জনকে উনি জামিন দিয়েছেন। সুতরাং যেই 4 জনকে উনি যেই কারণে জামিন দিয়েছেন, এরাও তো একই মামলার আসামি। সুতরাং তাদেরকেও কেন জামিন দেবেন না তিনি? এদিকে রাষ্ট্রপক্ষ আসামিদের আদালতে হাজিরার পরোয়ানা বহাল রাখার পক্ষে যুক্তি তুলে ধরেন। তাদের যে প্রোডাকশন ওয়ারেন্টের চাওয়া হয়েছিল, তারা আদালতে নিশ্চিত করেছে, তারা বলেছে, কথা দিয়েছে যে ধার্য তারিখে আসামিরা অবশ্যই উপস্থিত থাকবে, ওই শর্তে প্রোডাকশন ওয়ারেন্টে রিজেক্ট হয়েছে। এই আদেশের ফলে মির্জা ফখরুল সহ 18 দলের শীর্ষ নেতাদের মুক্তিতে আর বাধা রইল না। এর আগে তারা হাইকোর্টের আদেশে তেজগাঁ থানায় দায়ের করা অন্য একটি মামলায় জামিন পান। দিদার চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুযোগ কাজে লাগিয়ে মালয়েশিয়ায় কয়েকশো মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি সম্ভব বলে মনে করেন ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও রপ্তানি উন্নয়ন ব্যুরো। তাদের মতে দক্ষিণ পূর্ব এশীয় দেশটিতে বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টি করতে পারলে দ্বার খুলে যেতে পারে ওই অঞ্চলের দেশগুলোর কয়েক ট্রিলিয়ন ডলারের বাজারেরও। অথচ যথাযথ প্রচারের অভাবে 1.5 বছরেও মালয়েশিয়ার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুযোগ কাজে লাগানো যায়নি। রিপোর্ট আহমেদ সাগরের। অর্থনৈতিকভাবে এশিয়ার সবচেয়ে এগিয়ে থাকা দেশগুলোর অন্যতম মালয়েশিয়া। দেশটির মাথাপিছু আয় 9,000 ডলারেরও বেশি, জনসংখ্যা 2,80,00,000। প্রতি বছর আরও প্রায় 2.5 কোটি পর্যটক দেশটিতে ভ্রমণ করে। সব মিলিয়ে মালয়েশিয়া একটি মাঝারি আকারের বাজার।
2010 সালের অক্টোবরে দেশটির বাজারে তৈরি পোশাক, ওষুধ, সিরামিক ও চামড়াজাত পণ্য সহ প্রায় 300টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার পায় বাংলাদেশ। কিন্তু সেই সুযোগ এখনও কাজে লাগানো যায়নি, মূলত প্রচার ও সচেতনতার অভাবে। যতক্ষণ না আপনি আমাদের ব্যবসায়ীদেরকে আপনি না জানাতে পারবেন যে কোন কোন প্রোডাক্ট ডিউটি ফ্রি অ্যাক্সেস পেয়েছে, এবং যতক্ষণ না পর্যন্ত মালয়েশিয়ান কাউন্টারপার্ট জানে না বাংলাদেশ থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করলে তাদের ডিউটি দিতে হবে না, তারা বেনিফিট হবে, ততক্ষণ পর্যন্ত এগ্রিমেন্ট কোনো কাজে আসবে না। এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এই ধরনের একটা অর্জনের পক্ষে কোনো সাংবাদিক সমালোচনা করেছে কিনা গত 1 বছর আমি জানি না। কারণ যে কোনো ভালো জিনিস আপনি যদি প্রচার করতে না পারেন তাহলে সেই ভালো ডিসিশনগুলোর, ভালো সিদ্ধান্তগুলোর সুফল কিন্তু জাতি ভোগ করতে পারবে না। প্রচারের ঘাটতির কথা স্বীকার করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। তাদের মতে ব্যবসায়ী ও সরকার দুপক্ষকেই এ বিষয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ব্যাপক প্রচারও দরকার ছিল, এটা আমরা কিন্তু এটা দেখি নাই। এটা করলে এবং এটা জয়েন্টলি ইপিবি এবং বাংলাদেশ মালয়েশিয়ান চেম্বার যৌথভাবে এই প্রসারের কাজটা করতে পারে। মালয়েশিয়া মূলত জনশক্তি রপ্তানি করে থাকে বাংলাদেশ। 2010-11 অর্থ বছরে প্রায় 1760 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানির বিপরীতে মালয়েশিয়ায় রপ্তানি পরিমাণ ছিল মাত্র 44 মিলিয়ন মার্কিন ডলারের মতো। শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুযোগ কাজে লাগিয়ে অদূর ভবিষ্যতে দেশটিতে রপ্তানি অনেক বাড়ানো সম্ভব বলে মনে করেন বিশিষ্ট অর্থনীতিবিদ আহসান মনসুর। এটা একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট দাঁড়াতে পারে ভবিষ্যতে, হয়তো কয়েকশো মিলিয়ন ডলার আমরা এক্সপোর্ট করতে পারবো আগামী কয়েক বছরের মধ্যে। সেই ধরনের বাংলাদেশে তো সাপ্লাই সিচুয়েশন আছে, আমাদের ক্যাপাসিটি আছে, বিভিন্ন ধরনের পণ্যের সরবরাহ করার মতো যোগ্যতা আছে। এশিয়ানের মার্কেটে কীভাবে ঢুকতে পারা যায়, এবং মালয়েশিয়া ক্যান বি এ গুড এক্সাম্পল টু স্টার্ট উইথ। মালয়েশিয়া হচ্ছে নেক্সট ডোর ইন্দোনেশিয়ার, এবং সেখানে মালয়েশিয়া যদি আমরা ভালো করতে পারি ইন্দোনেশিয়ান উদ্যোক্তারা কিন্তু সেটা জানবে, এবং তখন তাদের সাথেও আমাদের একটা সম্পর্ক হয়ে যেতে। আসিয়ান মার্কেট তো খুবই বড় মার্কেট, এটা সম্মিলিতভাবে মানে কয়েক ট্রিলিয়ন ডলার ইকোনমি। তার মতে শুধু ইউরোপ আমেরিকার দিকে না তাকিয়ে আশেপাশের বাজারগুলোর দিকেও নজর দিতে হবে। বিশেষ করে ঢুকতে হবে ইন্ট্রা রিজিওনাল ট্রেড বা ইনপুট চেইনে। বাংলাদেশি পণ্য, সেবা, সংস্কৃতি ও ঐতিহ্য মালয়েশিয়ানদের কাছে তুলে ধরতে আগামী মাসে কুয়ালালামপুরে দ্বিতীয়বারের মতো শোকেস বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার। আহমেদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে ঘুরতে আসা পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সম্পাদক তন্ময় ঘোষ মনে করেন, পশ্চিমবঙ্গে বামফ্রন্টের দীর্ঘদিনের শাসনের কুফল হচ্ছে সীমান্ত হত্যা। কেন্দ্র এবং রাজ্য সরকারে ভিন্ন দল ক্ষমতায় থাকার কারণেই এ সমস্যার সৃষ্টি হয়েছে। টিপাইমুখ বাঁধ ও তিস্তা নিয়ে সৃষ্ট সমস্যা দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমেই সমাধান হবে বলেও তিনি এনটিভিকে বলেন। ফরিদ আলমের রিপোর্ট। 32 বছর ধরে কংগ্রেসের রাজনীতির সাথে জড়িত তন্ময় ঘোষ প্রথমবারের মতো বাংলাদেশে এসে মুগ্ধ। তবে সীমান্ত হত্যা নিয়ে রয়েছে তার ক্ষোভ। তিস্তা চুক্তি আর টিপাইমুখ নিয়ে সরাসরি কিছু না বললেও দ্রুতই এই সমস্যার সমাধান হবে বলে তার আশা। সীমান্তের একটা বড় অংশ কিন্তু পশ্চিমবাংলা। আপনি দেখুন গত 30-40 বছর ধরে কারা পাওয়ারে আছে, সবটা কিন্তু আমাদের কন্ট্রোলের মধ্যে নয় বা ছিল না। আমরা সেন্ট্রাল থেকে বসে পারিনি। আর আমাদের দেশে দীর্ঘদিন ধরে একটা যেহেতু জোট রাজনীতি চলছে, কংগ্রেস যদি একা পাওয়ার থাকে, যে কোনো দল যদি একা পাওয়ারে থাকে, সে যে সিদ্ধান্তটা স্ট্রংলি নিতে পারে সেটা কিন্তু অন্য ক্ষেত্রে সম্ভব হয় না। আলোচনা টেবিলে বসিয়ে এটাই সলভ করতে হবে। আমরা চাইবো যে আমাদের দেশ এবং আপনাদের দেশ একসঙ্গে যৌথভাবে এগিয়ে চলুক, যার যারা প্রাপ্য সে সেটা নিশ্চয়ই পাবে। কিন্তু সিদ্ধান্তটা কেন হচ্ছে না বা কেন দিচ্ছে না সবটা আমিও জানি, আপনিও জানেন। ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির ঘনিষ্ঠজন বলে পরিচিত এই কংগ্রেস নেতা আগামী দিনে ভারতে একজন বাঙালি রাষ্ট্রপতি নির্বাচিত হলে খুশি। কোনো বাঙালি প্রধানমন্ত্রী বা বাঙালি রাষ্ট্রপতি হলে আমার খুশি হবে, যেমন হয় আমাদের পশ্চিমবঙ্গ থেকে এখনো তো কেউ হয়নি, তো তেমন যদি কেউ হয় তা আমরা নিশ্চয়ই খুশি হব। তন্ময় ঘোষ মনে করেন, বাংলাদেশের সুদূর প্রসারী উন্নয়নের জন্য যে কোনো সরকারের ধারাবাহিকতার প্রয়োজন রয়েছে। আমি মনে করি প্রত্যেকটি গভর্নমেন্ট যে কাজ করতে চায় তাকে অন্তত 10 বছর কি 15 বছর টানা সময় দেওয়া দরকার। যদি আওয়ামী লীগ বা আমাদের নেত্রীকে এই সময়টা যদি উনি পান, নেত্রীর যে অদ্ভুত সুন্দর যে আউটলুক উনি যেভাবে এক্সপ্লেন করলেন, উনি যেভাবে গড়তে চাইছেন দেশটাকে, এর ফলে দেশ অনেক বড় জায়গায় পৌঁছে যাবে। ফরিদ আলম, এনটিভি নিউজ, ঢাকা। আপনারা দেখছেন এনটিভি সন্ধ্যার খবর। এবার পূর্বাচল রিজেন্ট টাউন বিরতি, ফিরে এসে থাকছে। শিক্ষকরা আর নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতে পারবেন না, নীতিমালা অনুমোদন শিক্ষা মন্ত্রণালয়ের। রাজধানীতে শুরু হয়েছে 4 দিনব্যাপী রিহাব মেলা, চলবে 17 জুন পর্যন্ত।
দেখছেন সন্ধ্যার খবর। এখন থেকে শিক্ষকরা আর নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়াতে পারবেন না। তবে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং এবং বাসায় অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পড়ানো যাবে। সেক্ষেত্রে অভিভাবকের অনুমতি থাকতে হবে। সকালে সচিবালয়ে শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে আয়োজিত এক সভায় এই নীতিমালা অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিস্তারিত ফয়জুল্লাহ মাহমুদের রিপোর্টে। অভিযোগ আছে, সংশ্লিষ্ট শিক্ষকের কাছে প্রাইভেট না পড়লে ভালো নম্বর পাওয়া যায় না। তাই অনেকটা বাধ্য হয়েই এ খাতে বাড়তি টাকা খরচ করতে হয় শিক্ষার্থী ও অভিভাবকদের। অনেক শিক্ষক আবার বাসায় রীতিমতো ক্লাস বসিয়ে প্রাইভেট পড়ান। বিরাট বিপর্যয় হয়ে গেছে। সেটা হচ্ছে যে স্কুলগুলো স্কুল থেকে কোচিং সেন্টারের কাছে বা প্রাইভেট টিউটরের কাছে স্থানান্তরিত হয়ে গেছে। এখন একটা চেষ্টাটা হচ্ছে যে কি করে স্কুলকে আবার স্কুলে ফেরত আনা যায়। শিক্ষা নিয়ে এই বাণিজ্য বন্ধে তাই নতুন নীতিমালায় বলা হয়েছে, লেখাপড়ায় পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানেই কোচিং করানো যাবে। তবে এক্ষেত্রে একটি বিষয়ের জন্য মাসে রাজধানীতে ৩০০ টাকা, জেলা পর্যায়ে ২০০ টাকা এবং উপজেলা ও অন্যান্য পর্যায়ে ১৫০ টাকার বেশি ফি নেওয়া যাবে না। আর একটি বিষয়ে মাসে অন্তত ১২টি ক্লাস নিতে হবে। অন্যদিকে একজন শিক্ষক বাসায় অন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের পড়াতে পারবেন, তবে দিনে ১০ জনের বেশি শিক্ষার্থী পড়ানো যাবে না। যে স্কুলের শিক্ষার্থী সেই স্কুলের শিক্ষক তাকে ওই কোচিং বা প্রাইভেট পড়াইতে পারবেন না। তাতে হচ্ছে কি, আমি যখন আমার ছাত্রকে বলবো যে তুমি যদি না পড়াও আমার কাছে নম্বর কম দিব, কিংবা তোমাকে আমি ভালো রেকর্ড করতে দিব না, এই সুযোগটা আর থাকতেছে না। স্কুলের নিয়মের মধ্যেই আমরা একটা পদ্ধতি চালু করছি। এটা হলো পিছিয়ে পড়া ছাত্রের জন্য, এবং যারা চাইবে তাদের সকলের জন্য এই ব্যবস্থা করা হবে। শিক্ষক তার বাসায় যাদেরকে পড়াবেন তাদের সম্পর্কে কর্তৃপক্ষকে তথ্য জানাতে হবে। নীতিমালা মানা হচ্ছে কিনা সে সম্পর্কে নজরদারি করবে সরকার গঠিত কমিটি। অনিয়ম করলে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। তিনি যে এমপিভুক্ত হন তার বেতন আমরা বন্ধ করে দিব। এমপিভুক্ত না হলেও স্কুল তার বেতন বন্ধ করে দিবে। সেই স্কুল যদি দেখা যায় যে স্কুলই নিয়ম মানছে না বা স্কুল নিয়ম প্রয়োগ করতে পারছে না, আমরা স্কুলের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারি। স্কুলের পুরো এমপিও আমরা বন্ধ করে দিব, এমনকি আমরা স্কুলের রেজিস্ট্রেশন কেটে দিব। সভায় আরও জানানো হয়, কোনো শিক্ষক কোচিং সেন্টারেও পড়াতে পারবে না। আর কোচিং সেন্টার বন্ধের লক্ষ্যেও শিক্ষা মন্ত্রণালয় গঠিত একটি কমিটি কাজ করছে। ফয়জুল্লাহ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অর্থনীতি সংবাদ। শুরু হয়েছে 4 দিনব্যাপী রিহ্যাব সামার ফেয়ার 2012। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলার উদ্বোধন করে যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঢাকা শহরকে বাসযোগ্য করতে পরিকল্পিত ও পরিবেশ বান্ধব আবাসন গড়ে তুলতে হবে। এজন্য বিদেশি বিনিয়োগের প্রয়োজন আছে কিনা তা সংশ্লিষ্টদের সাথে আলোচনার মাধ্যমে ঠিক করা উচিত। ভারতীয় একটি গ্রুপের ঢাকায় বিনিয়োগ প্রসঙ্গে রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি সুলতানা শাহেদা ইসলাম বলেন, বিদেশিদের বিনিয়োগের সুযোগ দিলে দেশীয় ব্যবসায়ীরা বিনিয়োগে উৎসাহ পাবে না। এবার মেলায় স্টল থাকছে 166টি। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই মেলা চলবে। সন্ধ্যা খবরে আরও একটা পূর্বাঞ্চল রিজন টাউন বিরতি। আরও খবর আরেকটু পর। মমতার প্রেসিডেন্ট প্রার্থীর তালিকায় মনমোহন ও সোমনাথ চ্যাটার্জির নাম। নেদারল্যান্ডসকে অনিশ্চয়তায় ঠেলে শেষ 8 প্রায় ছুঁয়ে ফেলল জার্মানি। ফিরে এলাম সন্ধ্যার খবরে। ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। মমতা ব্যানার্জির আপত্তিতে ভারতের প্রেসিডেন্ট নির্বাচন নাটকীয় মোড় নিয়েছে। কংগ্রেস মনোনীত 2 প্রার্থী প্রণব মুখার্জি এবং হামিদ আনসারির একজনকেও সমর্থন দেননি মমতা। বুধবার প্রার্থী চূড়ান্ত করতে মমতার সাথে বৈঠক করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। বৈঠকে বর্তমান অর্থমন্ত্রী প্রণব মুখার্জি এবং ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারির নাম প্রস্তাব করেন সোনিয়া। তাৎক্ষণিক নিজের মতামত জানাননি মমতা। ঘণ্টাখানেক পর উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদবের সাথে মতবিনিময় করে মমতা জানান, তার পছন্দের প্রার্থী সাবেক প্রেসিডেন্ট APJ আব্দুল কালাম, মনমোহন সিং
এবং সিপিআইয়ের বহিষ্কৃত নেতা ও লোকসভার সাবেক স্পিকার সোমনাথ চ্যাটার্জি। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এমন জল্পনা উঠে এসেছে 2014 সালে নির্বাচনকে সামনে রেখে ভাবমূর্তি সংকটে থাকা ইউপিএ সরকার প্রধানমন্ত্রী পদে নতুন চমক দিতে চাইছে। তাই মনমোহনকে একটি সম্মানজনক প্রস্থানের সুযোগ করে দিতে সোনিয়াই মুলায়ম ও মমতাকে দিয়ে এই চাল চালছেন। এবার খেলার খবর, ইউরো চ্যাম্পিয়নশিপ প্রসঙ্গ। ডেনমার্ককে 3-2 গোলে হারিয়ে পর্তুগাল লড়াইয়ে ফিরলেও জার্মানির কাছে হেরে ইউরো ফুটবলের গ্রুপ পর্ব থেকেই বিদায় শঙ্কায় পড়েছে নেদারল্যান্ডস। গতরাতে বি গ্রুপের খেলায় ডাচদের 2-1 গোলে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউট পর্ব প্রায় নিশ্চিত করে জার্মানরা। ডেস্ক রিপোর্ট বর্ষণ কবিরের। বোমাটা ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনেই ফাটিয়েছিলেন নেদারল্যান্ডসের স্নাইডার। দলের মধ্যে অনৈক্যের কথা বলে তাদের বাঁচা মরা ম্যাচকে করে তুলেছিলেন আরও তাৎপর্যপূর্ণ। হয়তো সব বিতর্ক ও ডেনমার্কের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হারের দুঃখ ভুলতে শুরু থেকে জার্মান সীমানায় টোটাল ফুটবলের ঝলক দেখাতে থাকলো ডাচরা। 7 মিনিটে ভ্যান পার্সি এই সুযোগ কাজে লাগালে চাপটা জার্মানির উপর পড়তো বটে, কিন্তু সব চাপ সামলে ও বড় ম্যাচের দল জার্মানি স্নায়ুর পরীক্ষায় চিরপ্রতিদ্বন্দ্বীদের আরও একবার হারালো মাঠে। শেষ 3 ম্যাচে জার্মানির বিপক্ষে না জেতার আক্ষেপটা নেদারল্যান্ডসকে এদিন আরও বাড়িয়েছে তাদের ঐক্যহীন রক্ষণ ও মারিও গোমেজ নামের এক তরুণ জার্মান। গতির ঝলকে চোখের পলকে 24 মিনিটে তার গোলে জার্মানরা জানিয়ে দিল ম্যাচ জিততে নেদারল্যান্ডসের মতো বলের দখল শতকরা 60% সময় না রাখলেও চলে। ওই গোলের পর কমলা রঙের জার্সিদের ঢেকে দেয় সাদা কালোর আক্রমণের তো। পরের 25 মিনিট ভাঙা মন আর ঐক্যহীন মধ্যমাঠ নিয়ে জার্মানির স্টিম রোলারের নিচে দলে যাওয়া নেদারল্যান্ডস 38 মিনিটে দ্বিতীয় গোল হজম করলো আবারও আনমার্কড গোমেজের কারণে। কিন্তু গোলের মুন্সিয়ানার 16 আনা কৃতিত্ব আসলে এখনো পর্যন্ত সর্বোচ্চ স্কোরার। প্রথমার্ধ 2-0-তে লিড নেওয়া জার্মানি দ্বিতীয়ার্ধে একরকম শুষে নেয় নেদারল্যান্ডসের জীবনী শক্তি। কপালে না থাকায় হ্যামেলের জোড়া চেষ্টা ব্যর্থ না হলে লিডটা বাড়তে পারত তাদের। তবে মরিয়া নেদারল্যান্ডস গা ঝাড়া দিয়ে ওঠার চেষ্টা করেছে, কিন্তু তাও যথেষ্ট ছিল না। 73 মিনিটে 25 গজ দূর থেকে ভ্যান পার্সির শট ডাচদের ব্যবধান কমালো, পরাজয়টা রুখতে পারেনি। তাদের অনৈক্যের প্রতীক হয়ে থাকলো ম্যাচ শেষ হওয়ার আগে আরিয়ান রবেনকে মাঠ থেকে তুলে নিলে তিনি অন্য দিক দিয়ে রাগের চোটে মাঠ ছাড়বেন। গত 38 ম্যাচে কোনো ড্র না করা নেদারল্যান্ডস এমন অবস্থায় আর যাই হোক জার্মানদের পরের 20 মিনিটে বিরক্তিকর ফুটবলের সঙ্গে এঁটে উঠতে পারবে না, সেটা একরকম নিশ্চিত হয়ে যায়। এ জয়ে ডেনমার্কের বিপক্ষে ম্যাচ বাকি থাকতেই শেষ 8-এ প্রথম দল হিসেবে নাম লেখালো বিখ্যাত জার্মান মেশিন। ওদিকে দিনের প্রথম ম্যাচে সুপার ফ্লপ ক্রিস্টিয়ানো রোনালদোর একের পর এক সুযোগ মিসের পরও উত্তেজনায় ভরা ম্যাচে ডেনমার্ককে 3-2 গোলে হারিয়ে নিজেদের সম্ভাবনা বাঁচিয়ে রাখলো পর্তুগাল। 87 মিনিটে ভ্যারেলার অসাধারণ শটে নিশ্চিত হয় তাদের পূর্ণ পয়েন্ট। বর্ষণ কবির, এনটিভি স্পোর্টস ডেস্ক। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ রাতে মাঠে নামছে দুই ফেভারিট চ্যাম্পিয়ন স্পেন ও ইতালি। এখনো পর্যন্ত হারাতে না পারা ক্রোয়েশিয়ার বিপক্ষে রাত 10টায় মাঠে নামবে ইতালি, আর মধ্যরাতে স্পেন খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। টালমাটাল অবস্থায় ইউরো মিশনে আসা ইতালি কোচের নতুন ফরমেশনে স্পেনের সাথে পয়েন্ট ভাগাভাগি করে টুর্নামেন্ট শুরু করে। রক্ষণাত্মক কৌশলের চিরচেনা রূপ থেকে বেরিয়ে আক্রমণাত্মক ফুটবলকেই বেছে নেয় তারা। ক্রোয়েশিয়ার বিপক্ষেও 3 ডিফেন্ডার আর 5 মিডফিল্ডার দিয়ে দল সাজানোর ইঙ্গিত দিয়েছেন কোচ। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে গ্রুপের শীর্ষে থাকা ক্রোয়েশিয়া প্রতিপক্ষ হিসেবে মোটেই সহজ হবে না। ইতিহাস বলে 1942 সালে একবারই ক্রোয়েটদের সাথে এক প্রীতি ম্যাচে জিতেছিল ইতালি, কিন্তু 1991 সালে যুগোস্লাভিয়া ভেঙে ক্রোয়েশিয়ার জন্মলাভের পর 5 বারে দেখায় জয় পায়নি তারা, হেরেছে 3 ম্যাচ। এদিকে প্রথম ম্যাচে ইতালির বিপক্ষে ম্যাচের অধিকাংশ সময় কোনো স্ট্রাইকারকে না খেলানোর কৌশলে কঠোর সমালোচনার মুখে পড়েছেন স্প্যানিশ কোচ। শ্রেষ্ঠত্ব অটুট রাখার মিশনে আসা স্পেন এই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে চায়। খবর শেষ করছি, তবে যাবার আগে একেএস টিএমটি বার শিরোনামগুলো আরেকবার। রোহিঙ্গা বিষয়ে জাতিসংঘ কর্মকর্তা ও বিশ্লেষকদের ভিন্ন মত আশ্রয় দিতে বাংলাদেশ বাধ্য নয়, সংসদে পররাষ্ট্রমন্ত্রী।
আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের আজও বিক্ষোভ, জুলাইতে বেতন ভাতা সমন্বয়ের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার। সচিবালয়ের ককটেল বিস্ফোরণ মামলায় মির্জা ফখরুল সহ 18 দলের নেতাদের জামিন, রাতে মুক্তির সম্ভাবনা। মালয়েশিয়ার শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুযোগে আসিয়ান অঞ্চলে বিপুল রপ্তানি বাজার তৈরি সম্ভব বাংলাদেশে। এই ছিল সন্ধ্যার খবরে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।